ভর দুপুরবেলা যখন শ্বশুরমশাইয়ের ফোনটা এলো তখন অফিসে নিজের কেবিনে আমি ফাইলের মধ্যে ডুবে। ফোনটা তুলতেই ওপার থেকে ভেসে এলো শ্বশুরমশাইয়ের অশ্রুরুদ্ধ কাঁপা কাঁপা গলা। বাবা সুরজ, সর্বনাশ হয়ে গেছে। রাধিকা সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে ভীষণ বাজেভাবে জখম হয়েছে। ওকে আপাতত হাসপাতালে নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা। মানে এরকম কি করে হলো? সকালে তো রাধিকাকে বারবার বারণ করে এলাম সিঁড়ি ভাঙার জন্য, তারপরেও। তোমাদের পাশের বাড়ির দীপক বাবুর মুখে শুনলাম সিঁড়ি ভাঙতে গিয়ে পিছলে পড়েই দুর্ঘটনা। বাকি কথা তুমি এলে বলবো, আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। আপনারা কোন হাসপাতালে আছেন? বেলভিউতে আছে এখন। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি আসছি, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বসকে বুঝিয়ে ছুটি নিয়ে হন্তদন্ত হয়ে যখন হাসপাতালে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল 4টে। আমায় দেখেই শ্বশুরমশাই ডুকরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে বললেন, তোমাকে কি করে যে খবরটা দেব বুঝতে পারছি না বাবা। হায় ঈশ্বর, কোন পাপে শাস্তি দিচ্ছ এই দুজনকে? শ্বশুরমশাইয়ের দু কাঁধ ধরে আমি বললাম, কি হয়েছে বাবা, সত্যি করে বলুন তো আমায়, আমার কাছে কিছু লুকাবেন না। সিঁড়ি থেকে পড়বার পর হাসপাতালে আনতে আনতে প্রচুর ব্লিডিং হয়েছিল। ডাক্তারবাবু একটু আগে জানালেন যে রাধিকা নিরাপদ হলেও আমাদের বংশের প্রদীপ। বৃদ্ধ আর বলতে পারেন না, ফের বুঝে আসে তার গলা। আমি তার কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বলি, কি হয়েছে বাবা, তাড়াতাড়ি বলুন, এভাবে আমাকে অন্ধকারে ফেলে রাখবেন না, কি হয়েছে আমাদের বাচ্চার? বৃদ্ধ অতি কষ্টে বলে ওঠেন, সে যে আর নেই বাবা, পৃথিবীর আলো দেখার আগেই। আর দাঁড়াতে পারলেন না তিনি, কাছে থাকা চেয়ারটায় বসে হাঁপাতে লাগলেন। ততক্ষণে যা বোঝার আমি বুঝে নিয়েছি। উদ্ধত অশ্রু সামলে বাষ্পরুদ্ধ গলায় বললাম, নিজেকে সামলান বাবা, এভাবে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে পড়বেন আপনি। শ্বশুরমশাই এবার শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠলেন, কেন এরকম হলো বলতে পারো সুরজ? কত স্বাদ ছিল মনে, নাতি নাতনি নিয়ে সুখের সংসার হবে, তার বদলে আজ। রাধিকা জানে? না বাবা, ওর এখনো জ্ঞান ফেরেনি। তবে ব্যাপারটা কিভাবেই জানাবো ওকে? এত বড় আঘাতটা মেয়েটা সহ্যই বা করবে কি করে, কিছুই বুঝতে পারছি না। বাবা, আপনি একটু শান্ত হয়ে বসুন, সব ঠিক হয়ে যাবে। আমি একটু দেখে আসি ডাক্তারের সঙ্গে কথা বলা যায় কিনা। সব দিক সামলে শ্বশুরমশাইকে উবেরে তুলে দিয়ে হাসপাতালের বাইরে এসে যখন দাঁড়ালাম, রাত তখন প্রায় 9টা। ডাক্তার জানালো রাধিকার জ্ঞান ভোরের আগে ফিরছে না। দ্য শর্টিজ অফিসিয়াল প্রেজেন্টস আমাদের এই সপ্তাহের নিবেদন সৌম্যদীপনাথের গল্প অবলম্বনে স্বীকারোক্তি। লেখক সৌম্যদীপ নাথ কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, বয়স 20, অঙ্ক অনার্স নিয়ে পড়াশোনা করছেন উনি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র লেখক মাধ্যমিকে 93% এবং উচ্চ মাধ্যমিকে 86% পেয়ে দুবারই স্কুলে টপ করেন। পড়াশোনার পাশাপাশি লেখালেখিতেও তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন। দ্য শর্টিজ অফিসিয়াল কোনো রকম হিংস্র ও অসামাজিক কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। লেখক রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এই বিষয়গুলির ব্যবহার করেছেন। আশা করি সমস্ত শ্রোতারা খোলা মনে আমাদের এই নিবেদন গ্রহণ করবেন এবং আমাদের পূর্ণ সমর্থন করবেন। সরাসরি বাড়ি না গিয়ে গাড়িটা সোজা মা ফ্লাইওভারের ওপর দিয়ে নিয়ে গেলাম। ফাঁকা একটা জায়গা দেখে গাড়িটা সাইড করালাম। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আয়েশ করে একখানা সিগারেট ধরালাম। পরিকল্পনাটা এহেন সাফল্যের পর মনটা অকৃত্রিম উল্লাসে ভরে উঠল।
শরীরের প্রত্যেক শিরায় উপশিরায় ডোপামিনের নৃত্যোল্লাসের জেরে আমার মনের উল্লাস যেন চক্রবৃদ্ধি হারে প্রবর্তিত হতে লাগলো। উফ, কি অভিনয়টাই না করলাম মাইরি। বিদেশে পয়দা হলে অস্কার একেবারে বাধা থাকত। বুড়োর চোখে আমি এখন ভগবান। মনের কষ্ট চেপে রেখে সমস্ত কর্তব্য পালন করার যে নাটকটা করলাম, এতে বুড়ো পরবর্তীকালে আশা করি আমার ওপর তো সন্দেহ করবেই না, রাধিকাকেও করতে দেবে না। ওকে ব্রেন ওয়াশ করার জন্য কাজটা বুড়োই করে দেবে। সিগারেটে সুখো টান দিতে দিতে পরবর্তী পরিকল্পনা ভাজার পাশাপাশি মনের মধ্যে ভিড় করে আসছিল ফেলে আসা দিনগুলোর অসংখ্য স্মৃতি। ঠান্ডা হাওয়ায় ক্লান্ত উত্তপ্ত মস্তিষ্ক শীতল হয়ে স্মৃতির সাগরে ডুব দিলাম। বস্তুত আমি জন্মসূত্রে হরিয়ানার ছেলে। তাহলেও আমার শৈশব কৈশোর পড়াশোনা চাকরি বাকরি সবই কলকাতায়। তবে সেই 5 বছর বয়সে পিসিমার হাত ধরে কলকাতায় এসে এখানে দীর্ঘ 25 বছর কাটিয়ে দেবার পরও বাবা কোনোদিন আমার শাসনে কোনো কার্পণ্য করেননি। এখনও আমার প্রতি পদে বাবার ইশারায় চলতে হয়, এছাড়া উপায়ও নেই। 10 কোটি টাকার সোনার ডিম পাড়া হাঁস স্বরূপ পৈতৃক অর্ধেক সম্পত্তি হস্তগত করতে গেলে বাবার মৃত্যু অবধি আমায় এভাবেই ওনার আনুগত্য দাস হয়ে থাকতে হবে। এর থেকে এক চুল এদিক বা ওদিক হলেই আমি হয়ে যাব ত্যায্য পুত্র, হাতছাড়া হয়ে যাবে আমার ভাগের প্রায় সমস্ত যাবতীয় স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। কলেজ লাইফ থেকে রাধিকার সঙ্গে আমার দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর রাধিকার সঙ্গে ওই হরিয়ানার একটা লতায় পাতায় সম্পর্ক নিয়ে যা একটা ধাপ্পা দিয়ে অতি কষ্টে বাবা মাকে বিয়ের জন্য রাজি করিয়েছিলাম, সে না বলাই ভালো। এরপর প্রায় বছর 2 বেশ শান্তিতেই কাটল এবং ওখানকার সবাই মোটামুটি রাধিকাকে মেনেও নিয়েছিল। সমস্যাটা বাঁধল যখন বাবাকে রাধিকার প্রেগন্যান্সির খবরটা জানালাম। খবরটা জেনে খুশি হবার বদলে বাবা আমায় জেরা করা শুরু করলো, যা বাংলায় তর্জমা করলে কিছুটা এরকম দাঁড়াবে। को मास হলো? এই 2 মাস বাবা। यूएसजी कराया? ইউএসজি? ঠিক বুঝলাম না বাবা। এবার ঝাঁঝিয়ে উঠল বাবা। गधा कहीं का यूएसजी কেন করাবে বুঝতে পারছো না? পরিবারের নিয়ম কানুন ভুলে গেলে একেবারে? ওর পেটের বাচ্চাটা ছেলে না মেয়ে সেটা দেখতে হবে না? ওসব এবার ছাড়ো না বাবা, যুগ পাল্টে গেছে। অত প্রাচীন প্রথা এখন আর। চুপ বেয়াদব, কলকাতায় থেকে বেশি মডার্ন হয়ে গেছো নাকি? যে প্রথা তোমার পূর্বজরা এত দিন ধরে নিষ্ঠার সঙ্গে মেনে এসেছে সেটা তুমি এক ফুৎকারে উড়িয়ে দিতে চাও? না বাবা, আমি সেভাবে বলতে চাইনি। তুমি জানো ये খবর পাড়া পড়োশিরা জানতে পারলে কি কেলেঙ্কারি হবে? ঢিঢি পড়ে যাবে একেবারে, আমাদের মুখ দেখানোর উপায় থাকবে না আর। কিন্তু বাবা, এভাবে আমরা কতবার নিজেদের মান বাঁচাবো? রামচন্দ্রজির দয়ায় এবার হয়তো বেঁচে যাব, কিন্তু ভগবান না করুক পরের বারও যদি মেয়ে হয় তাহলে? আহ, শুভ শুভ বল বেवकूफ। ও তো সতো আমি জানি না, খানদানের প্রথম সন্তান আমার ছেলেই চাই। अगर মেয়ে হয় তাহলে আবারও বলছি, আমার জায়দাদ থেকে তোমাকে বেদখল করতে আমার একটু হাত কাঁপবে না। আমি জানবো আমার শুধু এক ছেলেই আছে। তোমার জন্য আমি আমাদের খানদানের এত পুরনো প্রথা তো আর জলাঞ্জলি দিতে পারি না। আমার কাছে আমার মান সম্মানই সব, और আমার সম্মান আর নিজের জায়দাদে ভাগ রাখতে जो जो करना है वही करना। জয়রাম জি কি। শেষের দিকে কড়া গলায় হুমকি স্বরূপ বার্তাগুলো আমার কাছে পৌঁছে দিয়ে
তখনকার মতো দূরভাষ সংযোগ ছিন্ন হলো। এবার আমি পড়লাম উভয় সংকটে। কথাটা রাধিকাকে বলা আর হারিকাটে চেঁচে মাথা দেওয়া দুটো একই ব্যাপার। রাধিকা একজন স্বাধীন চেতা, শিক্ষিতা এবং অভিজাত বাঙালি পরিবারের মেয়ে। সে এইসব মধ্যযুগীয় রীতি কোনোদিনও মেনে নেবে না, বরং কোর্টে ডিভোর্স ফাইলের সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির নামে সেকশন 498 ঠুকে দেবে। অনেক ভাবনা চিন্তার পর মনের দাড়িপাল্লায় আবেগের বদলে অর্থবৈভবের পাল্লাটাই বেশি ভারী ঠেকলো আমার। কাজেই ঠুনকো আবেগ ও নীতিবোধকে মন থেকে দূরে সরিয়ে নিজের প্রাপ্যটা বুঝে নেওয়াই সঙ্গত মনে করলাম। মোটে 40,000-এর এই চাকরি দিয়ে এভাবে স্ট্যাটাস মেনটেন করা যায় না। তার জন্য চাই অনেক টাকা, যেটা প্রত্যেক মাসের শুরুতে গাড়ি আর ফ্ল্যাটের EMI দেওয়ার সময় চোখে সর্ষে ফুল দেখতে দেখতে টের পাই। তাই রাধিকার অনাগত সন্তানের প্রতি মায়ায় আবদ্ধ হয়ে হুট করে কোনো একটা দুর্বল সিদ্ধান্ত নিয়ে ফেলে নিজের পায়ে একেবারে কুরুল মেরে বসলে সারা জীবন কপাল চাপড়াতে হবে। তাছাড়া নিত্য অর্থাভাব দেখে পরে রাধিকা যে অন্য কোনো শ্যামের বাঁশির সুরে পাগল হয়ে তার হাত ধরেই গোকুলে পাড়ি দেবে না, তার কোনো গ্যারেন্টি আছে কি? নেই। তখন আমার এগুলো যাবে, ওগুলো যাবে। আর আজকালকার দিনে এরকম ঘটনা বিরল কিছু নয়। অভাবের তাড়নায় প্রেম ভালোবাসা তখন সবই জানলা দিয়ে পালাবে। যার জন্য এত বড় আত্মত্যাগ করব, তখন সেই আর কিছু ভাবতে পারলাম না। মনের সমস্ত দুর্বলতাকে দূর করে মনকে বুঝিয়ে প্ল্যান বানানো শুরু করলাম। ওর অজ্ঞতার সারে কী করে USGটা করানো যায়। সুযোগও জুটে গেল একদিন। আমার এক বন্ধুর চেনাশোনা নার্সিংহোমে চেক আপ করানোর নামে রাধিকাকে ওখানে নিয়ে যাওয়া হলো এবং আমার দেওয়া মোটা টাকার প্রতি আনুগত্য রেখে ওরাও সুচতুরভাবে ওর অজ্ঞতা সারি USGটা পরীক্ষা সম্পন্ন করলো করে গোপনে আমার কাছে কাঙ্ক্ষিত খবর জানিয়ে দিল। পোড়া কপাল হলে যা হয় তাই হলো। নার্সের মুখে মেয়ে হবে কথাটা শুনে আমার চোখে সর্ষে ফুল দেখতে শুরু করলাম। রাধিকায় ভ্রূণ মোচন করা ছাড়া আমার হাতে আর কোনো রাস্তা রইল না। কেননা বাচ্চা পরেও আবার নেওয়া যাবে, কিন্তু সম্পত্তি থেকে একবার বেদখল হয়ে গেলে তা ফেরত পাওয়া অসম্ভব। এক্ষেত্রে রাধিকাকে খুন করে দিলে বোধহয় সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু কাউকে খুন করার মতো মানসিকতা বা সাহস কোনোটাই যে আমার নেই তা বেশ বুঝতে পারছিলাম। কাজেই আমার মূল উদ্দেশ্য হলো রাধিকাকে নিরাপদ রেখে শুধুমাত্র ওর গর্ভস্থ ভ্রূণটিকে নষ্ট করা। প্রথমে ভাবলাম তেমন কোনো নার্সিংহোম খুঁজে টাকা খাইয়ে অ্যাবর্শনটা করাবো, কিন্তু পরে গিয়ে পরিকল্পনাটা বাদ দিতে হলো। কেননা এরম 2 নম্বরই নার্সিংহোম পরে পুলিশ কেস হলে পুলিশের ডান্ডা খেয়ে যে আমার সঙ্গে 2 নম্বরই করবে না তার কোনো গ্যারেন্টি নেই। কোনো কারণে যদি এদের পর্দা ফাঁস হয় তবে এরা আমায় নিয়ে ডুববে। তাছাড়া এরকম ক্রাইম করার সময় যত কম সাক্ষী রাখা যায় ততই মঙ্গল। শেষমেশ এমন একটা ফুলপ্রুফ প্ল্যান বানালাম যেখানে সাক্ষী শুধুমাত্র আমি আর সফলতার সম্ভাবনা প্রায় 100%। প্রায় মাসখানেক ধরে ব্লুপ্রিন্টটা বানানোর পর মনটা আসন্ন সাফল্যের উত্তেজনায় ভরে উঠল। ঠিক করলাম ঠিক 1 মাস পর পরিকল্পনাটা বাস্তবে রূপায়িত করব। সেই মতো আমাদের বাড়ির 2 জন কাজের লোকের মধ্যে একজনকে পরদিনই মাস রেখে ছুটিতে পাঠিয়ে দিলাম, আর তার 15 পর আরেকজনকে পাঠিয়ে দিলাম, যাতে পরে কেউ সন্দেহ না করতে পারে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন। বাড়িতে কেউ নেই, রাধিকা ওপরে ঘুমাচ্ছে। পাখিরা সব ডাকাডাকি শুরু করেছে। সূর্য উঠতে এখন একটু দেরি আছে।
রাত্রে উত্তেজনায় দু চোখের পাতা এক করতে পারিনি। পাখিরা ডাকাডাকি শুরু করার সঙ্গে সঙ্গেই তরাক করে উঠে দস্তানা পরে রান্নাঘর থেকে সরষের তেলের বোতলটা, অর্থাৎ আমার মার্ডার ওয়েপন, এনে হাজির হলাম সিঁড়িতে। মেঝে থেকে বেশ খানিকটা ওপরে সিঁড়িতে পর পর দুটো ধাপে অনেকটা তেল ঢাললাম, আর দুপাশে রেলিংয়েও বেশ খানিকটা তেল লাগিয়ে দিলাম, যাতে পড়বার মুহূর্তে রেলিংটা আঁকড়ে ধরলেও সেগুলো আমার পরিকল্পনার অন্তরায় না হয়ে দাঁড়ায়। রাধিকার ফোনের আসক্তিকে কেন্দ্র করে একসময় ওর উপর কত মান অভিমান করেছি। আজ ওর এই নেশাটাই আছে বলে নিজেকে ভাগ্যবান মনে হলো। সব কিছু একেবারে ঘড়ি ধরে কাটায় কাটায় হবে। ওর ফোনের চার্জ এখন 30%, মানে আন্দাজ 8টায় উঠেও যদি এক নাগারে ফোন ব্যবহার করতে থাকে তাহলে প্রায় 9:15 থেকে 9:30 মধ্যে ফোনের চার্জ শেষ হয়ে যাবে। মানে আমি অফিসে বেরোনোর প্রায় 8 ঘন্টা পর। বাড়িতে কেউ না থাকায় বাধ্য হয়ে ওকে নিচে নামতে হবে। আর তারপর আর ভাবতে পারলাম না। উত্তেজনায় শরীরের সব লোম খাড়া হয়ে গেছে। কীর্তিটা বাবাকে জানিয়ে তার মুক্তকণ্ঠে তারিফ শোনাটা এখন শুধু সময়ের অপেক্ষা। অফিস যাওয়ার আগে রাধিকার সঙ্গে একটু খুনসুটি করে ওকে অন্যান্য সাবধান বার্তার সঙ্গে এই অবস্থায় সিঁড়ি দিয়ে নামতে পই পই করে বারণ করে দিলাম, যাতে পরে কথাগুলো প্রয়োজনে এলিবা হিসাবে আমি ব্যবহার করতে পারি। রাধিকা সহজ সরল মিষ্টি মেয়ে হলেও বোকা নয়, কাজেই সিঁড়িতে তেলের উপস্থিতি নিয়ে একটু ঠান্ডা মাথায় ভাবলেই আমার প্রতি সন্দেহ ওর মনে উঁকি দিতে পারে। তাই নো রিস্ক। ঘটনার পর আজ প্রায় 3-4 দিন কেটে গেছে। সব একদম ঠিকঠাক, প্রত্যাশা মতোই। রাধিকার গর্ভস্থ ভ্রূণটিকে বাঁচানো যায়নি, তবে রাধিকা এখন বিপদমুক্ত। খবরটা শুনে একেবারে ভেঙে পড়েছিল বেচারি। ওর দুঃখ আর চোখে দেখা যায় না, তাই আমি আর আজকাল ভেতরে ঢুকি না, ডাক্তারবাবুর থেকেই খবর নিয়ে চলে আসি। এই ডাক্তারবাবু মানুষটিও বড় ভালো মানুষ। রাধিকার গর্ভস্থ ভ্রূণটিকে বাঁচাতে না পেরে তিনি যথেষ্ট আক্ষেপ প্রকাশ করেন এবং সময় পেলে রাধিকার কেবিনে এসে সান্ত্বনা দেবার যথাসাধ্য চেষ্টা করেন। আমি এলেও উনি আমায় নানা কথা বলেন, সান্ত্বনা দেন। সিঁড়িতে তেল কি করে এলো তা খুঁজে বার করার চেষ্টা কথাও তিনি বলেন। আমি শোকার্ত মুখে ওনার সব কথা শুনি আর মাথা নেড়ে যাই। শ্বশুরমশাই সেদিনের পর আর আসতে পারেননি। এ আঘাত সহ্য করতে না পেরে একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছেন। যাক, আর সপ্তাহখানেকের ব্যাপার। রাধিকা ডিসচার্জ হলেই ওকে ভালো একজন কাউন্সিলারের কাছে নিয়ে যাব। আমার মেয়েকে ভালোবাসা আর উপযুক্ত কাউন্সিলারের বাইরে ওর যন্ত্রণা ভোলাবার জন্য আর কিছু দরকার আছে বলে মনে হয় না। বিপত্তিটা হলো রাধিকার ডিসচার্জের আগের দিন রাতে। রোজকার মতো অফিস হয়ে হাসপাতালে ঘুরে এসে বড্ড ক্লান্ত লাগছিল, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমটা অকস্মাৎ ভেঙে গেল গভীর রাতে। ঘুমটা ভেঙে বেশ অস্বস্তি হচ্ছিল। দীর্ঘক্ষণ ধরে অচেনা কোনো আগন্তুক তাকিয়ে থাকলে ঠিক যেমনটা লাগে, ঠিক সেই রকম একটা অস্বস্তি হচ্ছিল। আমার শরীর ও মন আসন্ন কোনো অশুভ ঘটনার পূর্ব ইঙ্গিত পেয়ে ততক্ষণে যেন অবশ হয়ে গেছে। এদিকে ব্যাপারটা যে কি তার কোনো কুল কিনারা না করতে পারলেও তা যে অত্যন্ত অমঙ্গল সূচক তা বেশ বুঝতে পারছি।
না, এভাবে আর শুয়ে থাকা যায় না। দমটা কেন জানি যেন ক্রমশ ভারী হয়ে আসছে। কিছু একটা এক্ষুনি করতে হবে, নইলে নইলে কি বা হবে আমার সাথে? এই 9 তলা ফ্ল্যাটে তালা দেওয়া ঘরের দরজা ভেঙে কেউ আসবে আমায় ভয় দেখিয়ে মজা লুটতে, নাকি চোর, ডাকাত? আমি জেগে ওঠায় ঘরের কোথাও লুকিয়ে পড়েছে, তাই বা কি করে সম্ভব? নিচের একতলা থেকে সিঁড়ি বেয়ে এখানে আসা, না না, এটা একটা হাস্যকর যুক্তি। তাছাড়া এখানে একমাত্র আসা যেতে পারে বাইরের পাইপ বেয়ে, যেটা এক বাদর ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কাজী চোর ডাকাত নয় বলেই তো মনে হয়। গায়ের চাদরটা সরিয়ে আলো জ্বালতে উঠতে গিয়ে থমকে গেলাম। সুইচ বোর্ডের পাশে ওটা কি? আকার আকৃতি দেখে তো কোনো বাচ্চা মেয়ে বলে মনে হচ্ছে, কিন্তু এ কি করে সম্ভব? চোখ দুটো ভালো করে কষলে দেখলাম, না, ঠিকই দেখছি, একটা বাচ্চা মেয়ে সুইচ বোর্ডের সামনে দাঁড়িয়ে যেন আমায় এক দৃষ্টে দেখছে। হঠাৎ আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে, না, এ একেবারেই স্বাভাবিক নয়। নিজের মঙ্গলার্থে এখন বিছানা ছেড়ে সুইচ বোর্ডের দিকে যাওয়া একদম শ্রেয় নয়। চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে চোখ বুজে ফেললাম। খানিকক্ষণ পর বেশ তন্দ্রা এসেছে। তখন হঠাৎ মনে হলো কেউ বা কারা যেন ফিসফিস করে কথা বলছে। এক বা একাধিক বাচ্চা মেয়ে যেন নিজেদের মধ্যে কথা বলছে। মাঝে মাঝে খিলখিল করে হাসছে। সেই কথা স্পষ্ট না হলেও ফিসফিসে আওয়াজটা ভীষণ স্পষ্ট। অখণ্ড নিস্তব্ধতার মধ্যে সেই আওয়াজ যেন কান দুটো একেবারে ঝালাফালা করে দিচ্ছে। আমার বুকের ভিতরটা যেন হিম হয়ে গেল। এসব কি হচ্ছে এখানে? কারা এরা? কি চায় আমার থেকে? আমার সঙ্গে এদের সম্পর্কটাই বা কি? এদের তপ্ত নিঃশ্বাস এক একটা ছ্যাঁকার মতো যেন গায়ে পড়ছে। সারাটা ঘর এদের ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে একেবারে। দম নেওয়া কঠিন থেকে আরো কঠিনতর হয়ে উঠেছে। এরপর যা ঘটল তা বোধহয় সারাটা জীবন একটা বিভীষিকা হয়ে থাকবে আমার মনের। বুকের উপর হঠাৎ প্রচন্ড চাপ অনুভব করায় চোখ খুলতেই শির দাঁড়াবে আতঙ্কের একটা শীতল চোরা স্রোত নেমে গেল। একটা বাচ্চা মেয়ে, বেশি বয়স না, হয়তো সবে কথা বলতে শিখেছে, আমার বুকের ওপর এসে বসেছে। কি মিষ্টি প্রাণবন্ত মুখ। কিন্তু সেই মুহূর্তে তাকে দেখে আমার স্নেহের পরিবর্তে আতঙ্ক ছাড়া আর কিছুই অনুভূত হলো না। অতি কষ্টে অস্ফুট স্বরে বললাম, কে তুমি? কি চাও? আমার দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটার ঠোঁট দুটো যেন নড়ে উঠল, যেন বলে উঠল,
বিস্ময় ও ভয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। একটা আতঙ্কগ্রস্ত মূর্ছিত প্রায় মানুষ, তার বুকের ওপর বসে একটা সম্পূর্ণ অচেনা বাচ্চা মেয়ে, সেই মানুষটিকেই ডেকে উঠল বাবা বলে। বিস্ময়ের ওপর বিস্ময়। এদিকে তার চোখ দুটো ছলছল করে উঠেছে, আর একটু পরেই সে চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ে আমার সর্বাঙ্গ ভিজিয়ে দেবে। তীর তীর করে তার ঠোঁট দুটো আরো বেশ কয়েকবার কেঁপে উঠল। অশ্রুসিক্ত আধো আধো গলায় সে যেন বলতে চাইল, বাবা, তুমি কি আমার উপর রাগ করেছ? আমায় মেরে ফেললে কেন বাবা? তুমি কি আমায় ভালোবাসো না? বলো না বাবা, বলো না। বিস্ময় ও ভয়ের সমস্ত সীমা পার করে আমার সমস্ত স্নায়ু যেন সম্পূর্ণ সংবেদনশীল হয়ে উঠেছে। পারিপার্শ্বিক কোনো কিছুই যেন তার উপর বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারছে না। এই জগতে যা কিছু সব মিথ্যে, সব মায়া। শুধু এই বিদেয়ী মেয়েটাই সত্যি, শাশ্বত। কালের সমস্ত নিয়ম ভঙ্গ করে অনন্তকাল আমায় মোহগ্রস্তের মতো এভাবেই যেন ওর দিকে তাকিয়ে থাকতে হবে। ওহ, কি ভয়ঙ্কর সেই মুহূর্ত! কতক্ষণ এভাবে ওর দিকে তাকিয়েছিলাম জানি না, কিন্তু হঠাৎ সম্বিত ফিরল এবং আবার ভয়ে আতঙ্কে শরীরটা যেন কাঠ হয়ে গেল। কিন্তু এভাবে আত্মসমর্পণ করলে মৃত্যু নিশ্চিত। অনাগত এই সৃষ্টিকে ধ্বংসের পরিবর্তে যে ক্ষমা মিলতে পারে না, এটা বেশ বুঝতে পারছিলাম। তাই চাদরটা সরিয়ে মেয়েটাকে এক ধাক্কা দিয়ে দিলাম ছুট। দরজা খুলে পাঁচিল টপকে রাস্তা দিয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছিলাম। শেষমেশ গড়িয়াহাট থানার সামনে গিয়ে যখন মুখ থুবড়ে পড়লাম, জ্ঞান হারালাম। ভোরের আলো ফুটতে তখন আর সামান্য দেরি। বালিগঞ্জ সার্কুলার রোডের সোনারতরী নামক অ্যাপার্টমেন্টের অধিবাসী রাধিকা দহিয়ার ভ্রূণ হত্যা নিয়ে বেশ চাঞ্চল্যই ছড়িয়েছে। কলকাতার বুকে এহেন মধ্যযুগীয় বর্বরতার পুনরাবৃত্তি ঘটায় জনতার মধ্যে স্বভাবতই উত্তাপ ছড়িয়েছে এবং মিডিয়াও যথারীতি বিষয়টিকে হট টপিক হিসেবে কভার করে জনসাধারণের রোষে ঘৃতাহুতি করছে, যার জেরে মিডিয়ার সমস্ত উত্তর দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। বেলা প্রায় 9টা। ডক্টর মিত্রের ফ্ল্যাটে চা খেতে খেতে কথা হচ্ছিল গড়িয়াহাট থানার ওসি স্বপন তালুকদার ও ডক্টর মিত্রের মধ্যে। চায়ে একটা বড় চুমুক দিয়ে অফিসার বললেন, বুঝলেন ডাক্তারবাবু, এখন এই ভ্রূণহত্যার কেস নিয়ে পুরো ডিপার্টমেন্ট ভীষণ ব্যস্ত। মিডিয়া ছিঁড়ে খাচ্ছে একেবারে। নেহাত আপনি ডাকলেন বলে এলাম, নইলে যাকগে। বলুন কিভাবে আমি আপনার সাহায্য করতে পারি। আজ আমি আপনার সাহায্য করব অফিসার, সেই জন্যই আপনাকে ডাকা। তাই নাকি? ব্যাপারটা খুলে বলুন তো একটু। তার আগে আপনি ওই ভ্রূণ হত্যার কেসটা একটু গোড়া থেকে বলতে পারবেন? মানে আপনারা যখন থেকে লোকটাকে প্রথম দেখেছেন তখন থেকে। অদ্ভুত ব্যাপার ডাক্তারবাবু। আমি অবশ্য ওই ভোর রাতে ছিলাম না, তবে কনস্টেবলের মুখে যা শুনেছি তাই বলছি। ভোর রাতে আমাদের কনস্টেবল হরিনাথ যখন ঘুমোচ্ছিল তখনই একটা ধপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে নাকি ওর ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখে একটা লোক বাইরের ফুটপাতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। পরে ওকে থানায় এনে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর পরে দেখা যায় বেচারা ভীষণ বাজে রকমের ভয় পেয়েছে, কিছু একটা দেখেছে। জ্ঞান ফেরা মাত্র গলগল করে ও নিজের কীর্তিকলাপের কথা সব কবুল করে গেল, আর হরিনাথকে খালি অনুরোধ করতে লাগলো ওকে লকআপে পুরে দিতে।
কেননা বাড়ি ফিরলে কে নাকি ওকে মেরে ফেলবে। পরে তো আমার আসার পর সবটা খতিয়ে দেখে জানতে পারলাম যে লোকটা ঠিকই বলছে। তারপর সেই হিসেবে ওকে গ্রেপ্তার করলাম। তবে লোকটা এখনও খুব বিচ্ছিরি রকমের ট্রমাটাইজড হয়ে রয়েছে। মনে হয় কোনো সাইকিয়াট্রিস্ট না দেখালে চলবে না। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই সব ঘটেছে। মানে ব্যাপারটা কি বলুন তো? কেসটা হাতে নেওয়ার পর থেকেই খালি খটকা লাগছে। লোকটা এমন কিসে ভয় পেল, আর এমন ক্রাইম করে গা ঢাকা না দিয়ে কিসের তাড়নায় আত্মসমর্পণ করতে বাধ্য হলো? সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আপনার এই ধন্দটা মেটাবার জন্যই তো আপনাকে এখানে ডাকা অফিসার। মানে এ ব্যাপারে আপনি কিছু জানেন নাকি? কিছুটা না, সবটাই জানি। বলতে পারেন লোকটার আত্মসমর্পণ করার পিছনে মাস্টার মাইন্ড আমি। প্রত্যুত্তরে অফিসারের হাঁ করা মুখ আর ছানা ভরা চোখ দেখে মৃদু হেসে ডক্টর মিত্র বললেন, দাঁড়ান দাঁড়ান, সব বলছি। সেদিন মেয়েটাকে যখন হাসপাতালে নিয়ে আসা হলো তখন ওর হাতে পায়ে আর শাড়িতে তেল দেখে ব্যাপারটা একটু গোলমালই লেগেছিল। পরে মেয়েটির জ্ঞান ফিরলে সেও জানায় নিচে নামতে গিয়ে তার তেলের ওপর পা পিছলে এই সর্বনাশটা ঘটে। এবং কোনো অলৌকিক উপায় নয়, কেউ যে উদ্দেশ্যপ্রণীতভাবেই তেলটা ইচ্ছা করে সিঁড়িতে ফেলে রেখেছিল এই বিষয়ে সে সন্দেহ প্রকাশ করে। পরে মেয়েটির থেকে এবং এই ছেলেটির থেকে আরও অনেক কিছু জানতে পারি, যেমন সেদিন ঘরে কেউ ছিল না, চাকর বাকর ছুটিতে, ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা নিয়ে আমি ভীষণ কৌতূহলী হয়ে পড়ি এবং একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিকে গোপনে এই কেসটার তদন্ত দিই। 2-3 দিন পর এরা পুরো কেসটা সলভ করে কালপিটের নাম আমার কাছে প্রকাশ করে, সুরজলাল দহিয়া। এছাড়াও ওর দেশের বাড়ির মধ্যযুগীয় প্রথা সম্পর্কেও পরে জানতে পারি, যার চাপে সম্ভবত এই খুনটা করতে বাধ্য হয়। সে তো ঠিক আছে, কিন্তু ওর ভয় পাওয়ার ব্যাপারটা এখনো পরিষ্কার হলো না। সব একে একে বলছি অফিসার। বলে কোটের পকেট থেকে একটা সাদা গুঁড়ো ভর্তি শিশি বার করে টি টেবিলের ওপর রাখলেন ডক্টর মিত্র। কি জিনিস এটা ডাক্তারবাবু? এটাকে বলে LSD, খুব ভয়ঙ্কর রকমের হ্যালোসিনোজেনিক ড্রাগ। সেই ডিটেকটিভ সেদিন কালপিটের নামের সঙ্গে এও জানায় যে চাকর বাকরদের বিভিন্নভাবে জেরা করে এবং অন্যান্য বিভিন্ন উপায় অবলম্বন করে তারা অপরাধীকে শনাক্ত করলেও এই কেসে অপরাধী এতটাই নিখুঁতভাবে এই ক্রাইম করেছে যে এক্ষেত্রে আবশ্যিক প্রমাণ পাওয়া প্রায় অসম্ভব। কাজেই তাকে কালপেট হিসাবে প্রমাণ করা খুব কঠিন, কেননা শুধু সাক্ষ্যে কিছু প্রমাণ হয় না। কেস আদালতে উঠলে ডিফেন্স তুড়ি মেরে কেস দিতে যাবে। এখন নিজের মুখ দিয়ে নিজের অপরাধ কবুল করানো ছাড়া আর কোনো উপায় নেই। কাজেই ধীরে ধীরে ওকে দিয়ে স্বীকার করানোর জন্য এই পরিকল্পনাটা তৈরি করলাম। রোজ ওকে সান্ত্বনা দিয়ে মিষ্টি কথা বলে ওর সাথে ভালো সম্পর্ক পাতালাম। তারপর সেদিন অরেঞ্জ জুসের সঙ্গে ওই ড্রাগটা মিশিয়ে ওকে খাইয়ে দিলাম। সেদিন রাত্রে খুব সম্ভবত ওই হ্যালোসিনেশনের কারণেই ওই ভয়াবহ কোনো অভিজ্ঞতা হয় এবং কাল্পনিক সেই আততায়ীর হাত থেকে বাঁচার জন্যই বাড়ি থেকে পালিয়ে থানার সামনে পৌঁছে যায় সে। বাকিটা সব আপনারা জানেন। ধন্যী মানুষ আপনি ডাক্তারবাবু, আপনার বিচক্ষণতার তারিফ করতে হয়। তবে 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 কি অফিসার? তবে অনাত্মীয়া ওই মেয়েটির জন্য এত কিছু করলেন, এটা ভেবেই একটু অবাক হচ্ছিলাম আর কি। ব্যাপারটা কি জানেন অফিসার, মেয়েটাকে দেখে আমার মনির কথা মনে পড়ে গেছিল। আমার মেয়ে, আশ্চর্য রকমের সাদৃশ্য দুজনের। বছর 3 আগে মনিও ডেলিভারির সময় এভাবেই আমায় ছেড়ে চলে গেছিল। হাজার চেষ্টা করেও বাঁচাতে পারিনি ওকে। ঠিক একইভাবে ওর স্বামীকে আমি সন্দেহ করলেও সেবার কিছু প্রমাণ করতে পারেনি। তাই এবার হার না মানার প্রতিজ্ঞা করেছিলাম, আর আমি পেরেছি। মনি নিশ্চয়ই আজ খুব খুশি, তাই না অফিসার? ডক্টর মিত্রের অশ্রুসজল চোখের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থমকে গেলেন অফিসার স্বপন তালুকদার।